আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা যেই অধ্যায়টা দেখতেছিলাম রসায়ন ও শক্তি। এই রসায়ন ও শক্তির আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আজকে আমরা 2 নম্বর ক্লাসটা করব। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। তো এই 2 নম্বর ক্লাসটা এবং 3 নম্বর ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন দুইটা তুমি কমন পাবা। এই অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন আসবে, তো দুইটা প্রশ্নের মূল জিনিস গ ঘ প্রশ্নটা আমরা পাবোই হচ্ছে দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস থেকে। শিক্ষার্থীবৃন্দ, এই জন্য ক্লাসটা হচ্ছে অনেক মনোযোগী, গুরুত্বপূর্ণ। দেখো, 1 নম্বর যে টপিকটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ কি, তড়িৎ বিশ্লেষণ কৌশল আর তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, বাস্তব জীবনে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। শিক্ষার্থী, তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর চলে যাবে 181 পেজে। দেখো লেখা আছে তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া। তার মানে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করানো যায়, সেই বিষয়টা আমরা আজকে দেখব। বিদ্যুৎ দিয়ে আসলে কিভাবে রাসায়নিক বিক্রিয়া করানো যায় এটা জানতে হলে, বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাতে হলে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানতে হবে। তড়িৎ রাসায়নিক কোষটা আসলে কি সেটা যদি আমরা একটু দেখে আসি, যে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আচ্ছা, এখানে হচ্ছে একটা যন্ত্র আছে, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিতে বিদ্যুৎ রূপান্তর করা শক্তিতে এবং বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া গঠন হয়, তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। মানে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে একটি যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করানো হয় অথবা রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই কোষটাকে, এই যন্ত্রটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে আমরা দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করাতে পারবো, আর একটা রাসায়নিক বিক্রিয়া করিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এই দুটা জিনিস হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে থাকবে, 3 নম্বর ক্লাসে, যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপাদন। তো এই বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়া দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হলে আনুষঙ্গিক আগে তোমার আর কি শিখতে হবে সেটা নিয়ে আজকে আমরা এই যা আলোচনা করব, 3টা টপিক, সেটা হচ্ছে সেই আলোচনা। প্রথমে আমাদের যে জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য কোষ আসলে কি। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, তোমার বইতে দেখো লেখা আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 181। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যে কোষের বাইরে কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে বিক্রিয়া ঘটানো হয়। আমরা দুটো পদ্ধতির নাম বললাম না, একটা হচ্ছে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করানো হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে, আর গ্যালভানিক কোষে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন হয়। দুইটা কোষ। বিদ্যুৎ পরিবাহী, আচ্ছা, পরিবাহী মানে আমরা জানি, পরিবাহী হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে বিদ্যুৎ অনায়াসে যা আশা করতে পারে। এটা তোমরা একবার পড়ে নিবা, ক নম্বর প্রশ্ন মাঝে মাঝে আসে। ইলেকট্রনীয় পরিবাহী, এটা একবার পড়বা। তড়িৎ বিশ্লেষ্য, এটা আমরা একটু দেখি। তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা দ্রবীত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন আমরা একটা ক্লাসে দেখছিলাম অধ্যায় 5-এ রাসায়নিক পদার্থের রাসায়নিক যোগের বৈশিষ্ট্য, তখন আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য মানে দ্রবীত হয়েছিল, আমরা দেখছিলাম বিদ্যুৎ পরিবহন করছিল। আয়নিক যৌগগুলো কি করছিল, পানিতে দ্রবীত হয়ে বিদ্যুৎ পরিবহন করছিল। এই জন্য ওই যৌগগুলো, ওই পদার্থগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য আবার কি, যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। সম্পূর্ণ আয়নিত অবস্থায় যারা থাকে তারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর যারা আংশিক আয়নিত অবস্থা থাকে তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, তড়িৎদ্বার, এটা তোমাকে জানতে হবে তড়িৎদ্বার আসলে কি। এটা আমাদের পরবর্তী যত টপিক আছে এই অধ্যায়ের সব জায়গায় তড়িৎদ্বার তোমার ব্যবহার হবে। আচ্ছা, তড়িৎদ্বার কি দেখো, তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীত তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব দণ্ড প্রবেশ করানো হয়। এই ধাতব দণ্ডটাকে বলা হয় তড়িৎদ্বার। তড়িৎ বিশ্লেষ্য কোষে দুটা
ইলেকট্রন পরিবাহী, আমরা চিত্র এঁকে দেখব, দুটি ইলেকট্রন পরিবাহী অথবা ধাতব দণ্ড প্রবেশ করানো থাকে, ওই দণ্ড দুটিকে বলা হয় তড়িৎদ্বার। ওকে, একটা হচ্ছে তড়িৎদ্বার দুই প্রকার, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার আর একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এটা মনে রাখবা। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে। এটা প্রশ্ন কিন্তু ক নম্বর আসতে পারে যে অ্যানোড তড়িৎদ্বার কি, তাহলে তুমি লিখবা যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলে অ্যানোড তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। এবার আসো তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষণের কৌশল যেটা আমরা সেটা এখন শিখব। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা একটু দেখব। দেখো পেজ নম্বর হচ্ছে 183 পেজের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল, এটা আমরা একটু দেখব। হ্যাঁ, এটা আমরা হাতে কলমে দেখি, তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণের বাস্তব জীবনের ব্যাখ্যা চলে যাব। ওকে, এটা কিন্তু তোমার শিখতে হবে, এটা কিন্তু প্রশ্ন 100% আসবে। তড়িৎ বিশ্লেষণের কৌশল আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। ওকে, এটা আমাদের আগে শেষ হয়ে গেল। দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এর জন্য আমাকে প্রথমেই একটি তড়িৎ যন্ত্র নিতে হবে, তাই না? দেখো তো তড়িৎ যন্ত্র আমরা এটাকে নিলাম, তড়িৎ যন্ত্র। তড়িৎ যন্ত্র মনে হচ্ছে তড়িৎ কোষ, আচ্ছা তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষের ভিতরে আমার হচ্ছে দুটি তড়িৎ দণ্ড থাকবে, দুটি তড়িৎ দণ্ড। আচ্ছা এটা এই পাশে বেশি আগানো হয়ে গেছে, আমরা একটু সরাই নিলাম। দুটা তড়িৎ দণ্ড থাকবে, এই পাশ থেকে আমরা একটু সরাই নিলাম। এই এবার আসো, এই যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, এটার ভিতরে হচ্ছে পানি মনে করো। হ্যাঁ, পানি, পানির ভিতরে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিই তাহলে কিন্তু গলে যাবে, তাই না? তাহলে এর ভিতরে আমরা কি দিলাম, সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছি, তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এটা। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। এখন দেখো এই তড়িৎ বিশ্লেষক কোষের ভিতরে দুইটা দণ্ড আছে না, একটা দণ্ড আর একটা দণ্ড, এই দুটা দণ্ড একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এবার আসো, এটা হচ্ছে অ্যানোড, এই তড়িৎদ্বারটাকে বলা হবে অ্যানোড। অ্যানোড সব সময় ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে, এটা হচ্ছে ব্যাটারি সেল বা বিদ্যুৎ, এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, আর এটা হচ্ছে ক্যাথোড। এটা কি ক্যাথোড, ক্যাথোড সব সময় ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। আচ্ছা আমরা তখন কি বলছিলাম, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ বিশ্লেষ্য। তোমরা মনে রাখবা তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক, তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণ করছি না, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই যে এখানে লিখে দিচ্ছি তড়িৎ বিশ্লেষণ কৌশল, এটা আমরা এখন করতেছি। তো তড়িৎ বিশ্লেষণ কৌশলে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক, এই তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎদ্বার, এভাবেই তাকে এখানে প্রবেশ করানো হয়েছে, আর এটা ঋণাত্মক তড়িৎদ্বার এখানে প্রবেশ করানো হয়েছে। এখন দেখো এখানে আমরা এর ভিতরে কি আছে বলতো, এই গলিত পদার্থের ভিতরে কি ছিল, সোডিয়াম ছিল প্লাস আর ক্লোরিন ছিল মাইনাস, তাই না? যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ। এখন আসো যখন আমি এটা কিন্তু এখন আমি ব্যাটারি মনে করো এখানে সুইচ দিই না, এটা হচ্ছে সুইচ অন করি না। হ্যাঁ, তো এখন এই অবস্থায় আছে যে এখানে একটা তড়িৎদ্বার দিয়েছি, এখানে একটা তড়িৎদ্বার দিয়েছি, এখানে ব্যাটারি আছে মানে বিদ্যুৎ, ব্যাটারি দেওয়া মানে কি বিদ্যুৎ দেওয়া। আমরা কি করছি, তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষটার সংজ্ঞা কি ছিল, যে বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাতে হবে, বিদ্যুৎ দিয়ে রাসায়নিক বিক্রিয়া করাতে হবে। এই জন্য আমরা বিদ্যুৎটা রেখে দিচ্ছি, এখন সুইচ অন করলে কিন্তু বিদ্যুৎ প্রবেশ করবে, তখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। এখন আপাতত কি আছে, এটা অ্যানোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে প্লাস, ক্যাথোড তড়িৎদ্বার মাইনাস, লিখে দিলাম অ্যানোড তড়িৎদ্বার প্লাস, ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে মাইনাস। আর দ্রবণের ভিতরে আছে কি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, যেহেতু গলিত অবস্থায় আছে। এখন আমি কি করলাম, এখন এখানে ব্যাটারি সংযোগ করে দিলাম, এখন বিদ্যুৎ আসা শুরু হয়েছে। বিদ্যুৎ যখন আসা শুরু হয়েছে তখন কি এই দ্রবণের ভিতরে কি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়া মানে হচ্ছে, দেখো অ্যানোডটা কি বলতো, অ্যানোডটা হচ্ছে প্লাস,
তাহলে প্লাস সব সময় আকর্ষণ করবে কাকে? মাইনাস কে। তাহলে এই দ্রবণের ভিতরে মাইনাস কি আছে? দ্রবণের ভিতরে মাইনাস আছে Cl মাইনাস। তখন কি হবে? এই Cl এসে অ্যানোডের কাছে এসে জমা হবে, অ্যানোডের কাছে এসে জমা হবে। আবার এই সোডিয়াম প্লাস ক্যাথোড যেহেতু মাইনাস, সোডিয়ামকে আকর্ষণ করবে, প্লাসকে আকর্ষণ করবে, তখন সোডিয়াম এর পাশে যে জমা হবে। ওকে, এখন কি হয় বিষয় দেখো, সোডিয়াম তো একটা ধাতু, এই ধাতু বিক্রিয়া যতক্ষণ চলবে এই ক্যাথোডের গায়ে সোডিয়াম কি করবে? এভাবে জমা হবে, সোডিয়াম কি হবে? এভাবে জমা হবে। আর ক্লোরিন, এখান থেকে ক্লোরিন এখানে আসবে, এসে ক্লোরিন যেহেতু গ্যাস, এই ক্লোরিন গ্যাসটা এই ক্যাথোড দিয়ে এই পাশে এসে বের হবে। যখন বের হবে, এখানে যদি আমরা একটা ঢাকনা দিই, একটা টিউব রাখি, তখন এই টিউবের ভিতরে ক্লোরিন গ্যাস জমা হবে। এটা আমরা এখন দেখব। আপাতত এটা বুঝতে হবে, অ্যানোডে প্লাস মাইনাসকে আকর্ষণ করে আর ক্যাথোড মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। তাহলে দ্রবণের ভিতরে তোমার কি আছে? সোডিয়াম প্লাস, এজন্য প্লাস চলে যাচ্ছে ক্যাথোডে, আর এখানে ক্লোরিন মাইনাস, ক্লোরিন চলে আসছে অ্যানোডে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। এটা তোমার জানতে হবে, অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াটা হয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। হ্যাঁ, তো অ্যানোডে কি বিক্রিয়া হলো দেখো, আর ক্যাথোডে কি বিক্রিয়া হলো? অ্যানোড এখন দেখো যে অ্যানোডে কি বিক্রিয়াটা হলো, অ্যানোডে যেহেতু ক্লোরিন গ্যাস এসেছে, ক্লোরিন আয়নটা এসেছে, ক্লোরিন আয়ন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl হয়েছে, ক্লোরিন হয়েছে। আরেকটা ক্লোরিনের সাথে, এটা পরবর্তী ক্লোরিনের নিজস্ব ঘটনা বা ব্যাপার, সে একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করে Cl2 গঠন করছে। তাহলে অ্যানোডে ঘটলো কি? আসলে অ্যানোডে কিন্তু ইলেকট্রন ছেড়ে দিল, অ্যানোডে কি ইলেকট্রন ছেড়ে দিল। তো ইলেকট্রন যেহেতু এখানে ত্যাগ রয়েছে, ছেড়ে দিছে, এই অংশটাকে বলা হবে জারণ বিক্রিয়া। আর ক্যাথোডে কি হলো? ক্যাথোড যদি আমরা লিখি, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি ঘটনা ঘটছে বলতো? ক্যাথোডে কিন্তু সোডিয়াম প্লাস কি করবে? একটি সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করবে। এই যে ক্লোরিন যে ইলেকট্রনটা ছাড়ছে, এই ইলেকট্রনটা কি হবে? গ্রহণ করবে কি? এই ইলেকট্রনটা এখানে গ্রহণ করতেছে অ্যানোড, কিন্তু এই জায়গাটায় ঘটনা ঘটছে কি? ক্যাথোডে ঘটনা ঘটছে কি? ক্যাথোড যেহেতু ঋণাত্মক মাইনাস, তার কাছে কিন্তু ঋণাত্মকের অভাব নাই, ইলেকট্রনের অভাব নাই, সে কি করবে? এই সোডিয়াম প্লাস ওই ক্যাথোড থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে, করে হবে সোডিয়াম। এই সোডিয়াম ধাতু হয়ে, ধাতু হচ্ছে অ্যানোডের চারিপাশে জমা হবে। তাহলে যেহেতু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হলো, এজন্য এটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা দুইটা বিষয় শিখতে পারলাম। অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়। অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎ বিশ্লেষণ কোষের জন্য, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে প্রক্রিয়াটা করলাম, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ কৌশল। এই তড়িৎ বিশ্লেষণ কৌশল দিয়ে বাস্তব জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, সেটা আমরা একটু এখন দেখব শিক্ষার্থীবৃন্দ। আর তোমাদের হচ্ছে দেখো, তোমরা হচ্ছে পেজ নাম্বারে চলে যাবা 185 পেজ। 185 পেজ, ক্যাটায়ন বা অ্যানোয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। এটা তোমরা একটু মুখস্থ করবা সিরিয়াল, যে দেখো দুটো সারণী আছে, একটা হচ্ছে ক্যাটায়নের সারণী আর একটা হচ্ছে অ্যানায়নের সারণী। মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একের অধিক প্রকার যদি ক্যাটায়ন থাকে, এখানে তো এক প্রকার প্লাস মাইনাস আছে শুধু একটা, এই জন্য একটাই হচ্ছে, কিন্তু একটা দ্রবণের ভিতরে যদি একের অধিক থাকে তখন কি হবে? কোনটা আগে অ্যানোডে যাবে বা কোনটা আগে ক্যাথোডে যে চার্জ মুক্ত হবে, সেটা হচ্ছে কিন্তু শিখতে হবে, মানে মনে রাখতে হবে সিরিয়ালে। তো এই যে সারণীটা তোমরা দেখতে পাচ্ছ 185 পেজের, এই সিরিয়ালটা মনে রাখবা। মনে রাখলে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একের অধিক প্রকার ক্যাটায়ন থাকলে ক্যাটায়ন সমূহের মধ্যে কোনটি আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, কোনটি পরে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, সেটা নির্ভর করবে এই সিরিজের উপরে। আচ্ছা, সিরিজ এখানে বলা হয়েছে সারির মধ্যে দুটি মৌলের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সেই ধাতুটি অধিক সক্রিয়, অর্থাৎ সে যে দ্রুত বিক্রিয়া করে। আবার এই সারির যে কোনো দুটি মৌলের আয়নের মধ্যে যে আয়নটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। তাহলে ধাতুর দিক থেকে উপরে যারা আছে বেশি সক্রিয়, কিন্তু নিচে যারা আয়ন হিসেবে আছে, প্লাস মাইনাস আছে, তারা কিন্তু নিচের গুলো যারা আছে তারা অধিক সক্রিয় আয়ন হিসাবে, তারা আগে ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করে চার্জ মুক্ত হবে। এই সারিটা মুখস্থ করবে। এরপর হচ্ছে ক্যাটায়ন আয়নের ঘনমাত্রা একবার পড়বে, তড়িৎ দ্বারের প্রকৃতি একবার পড়বে, তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। দেখো, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ আমরা এখানে যে পদ্ধতি করছি একই রকম, তুমি একবার করলেই বুঝতে পারবা। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণে আমরা যদি যাই, তাহলে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া হবে হচ্ছে OH মাইনাস ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে হচ্ছে পানি গঠন করবে, 4টি ইলেকট্রন ছেড়ে জারণ বিক্রিয়া হবে। আর ক্যাথোডের বিক্রিয়া হবে H প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, সেটা বিজারণ বিক্রিয়া হবে। ওকে, এটা একবার দেখবা।
আর একটা হচ্ছে পেজ নাম্বার 188 পেজের দেখো অ্যালুমিনিয়াম Al2O3 এটা ভেঙে আমাদের Al3+ হয়েছে আর O2 মাইনাস হয়েছে। এই জায়গাটায় অ্যানোডে বিক্রিয়া হবে O2 মাইনাস দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, আর ক্যাথোডে বিক্রিয়া হবে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন গ্রহণ করবে। আর যদি দুটো অ্যালুমিনিয়াম থাকে তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, আর অক্সিজেন যেহেতু 3টা আছে 3 2 6টা ইলেকট্রন সে ছেড়ে দিবে ক্যাথোডে। হ্যাঁ, তাহলে ক্যাথোডে হচ্ছে বিক্রিয়া হলো আর অ্যানোডে বিক্রিয়া হলো। এটা একবার পড়বা। ধাতু বিশুদ্ধকরণ। আমরা এখন চলে আসতেছি আমাদের যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি ধাতু নিষ্কাশন করতে চাই তাহলে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার আছে। আমরা পরবর্তীতে একটা অধ্যায় পড়বো যেখানে ধাতু নিষ্কাশন আছে। ধাতু নিষ্কাশন করতে গেলে এই জায়গাটায় আমাদের ব্যবহার হবে। এখানেও দেখো আমরা ধাতু নিষ্কাশন অলরেডি করে ফেলছি। কিভাবে? মনে করো সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ধাতু নিষ্কাশন করব। পদ্ধতি কিন্তু এটাই। যেমন এই ক্যাথোডে দেখো চারিপাশে সোডিয়াম ধাতু জমা হয়েছিল না, তাহলে এটা কিন্তু সোডিয়াম ধাতু আলাদা হয়ে গেল। এটা হচ্ছে সোডিয়াম ধাতু নিষ্কাশন। একই রকম ভাবে সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আমরা অ্যালুমিনিয়াম Al2O3 দিই তাহলে কিন্তু ক্যাথোডে কিন্তু অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে। এই জায়গাটা একই রকম বিক্রিয়া হবে, ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে আর এদিকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণের ক্ষেত্রেও আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে পারি। যেমন এই ধাতুর ভিতরে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যদি কিছু মিক্স থাকে আমরা দ্রবীভূত করব, করার পর ধাতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ধাতু নিষ্কাশন করলেও কিন্তু ধাতুটা কি হয়? বিশুদ্ধ হয়। এরপরে আজকে লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন এটা পরীক্ষায় আসে। এটা আবার কি? এটাও কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ইলেকট্রোপ্লেটিং এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটা ধাতুর উপরে অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন আমরা বাসাবাড়িতে যে চামচগুলো ব্যবহার করি, এই চামচটা কিন্তু লোহার তৈরি, কিন্তু লোহার উপরে সিলভারের একটা প্রলেপ দেওয়া থাকে। তো লাভ হলো কি? লোহাও তো যেমন সিলভারও এমন, কিন্তু লাভ হচ্ছে লোহা খুব দ্রুত, লোহা হচ্ছে সক্রিয় ধাতু। তাহলে সক্রিয় ধাতু মানে হচ্ছে সে পারিপার্শ্বের সাপেক্ষে খুব দ্রুত বিক্রিয়া করতে পারে, করে লোহার যে গুণাগুণ আছে নষ্ট করে দেয়। তো এই পারিপার্শ্বের সাপেক্ষে মরিচা পড়া, জং ধরা এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করি? লোহার উপরে একটি প্রলেপ দিয়ে দিই অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, সেখানে আর অ্যালুমিনিয়ামটা একটু কম মরিচা পড়ে, অনেক দিন পরে এই জন্য সে লোহার চামিচটা কি থাকে? অনেকদিন ভালো থাকে। এক কথায় অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটাকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। এটা আমরা একটু প্র্যাকটিস করব, দেখব, একটু খেয়াল করি। যেহেতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এখানেও কিন্তু অ্যানোড এবং ক্যাথোড থাকবে, এখানেও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। ওকে, তো আমরা এখন দেখতেছি আজকের হচ্ছে লাস্ট টপিক, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের মূল জিনিসটা যেটা ইলেকট্রোপ্লেটিং। এছাড়া আমরা দেখলাম যে ধাতু বিশুদ্ধকরণ, এছাড়া আমরা দেখলাম ধাতু নিষ্কাশন। তার মানে ধাতু নিষ্কাশন করতে হলেও কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণ কাজে লাগতেছে। হ্যাঁ, একটু খেয়াল করি। মনে করো আমরা একটা চামিচের উপরে তড়িৎ বিশ্লেষণ করব, তো ঘটনা কেমন হবে? মনে করো এটা একটা আমাদের তড়িৎ বিশ্লেষণ কৌশল বা যন্ত্র। হ্যাঁ, তো যেটা তুমি যার উপরে প্রলেপ দেবা, যেটার উপরে প্রলেপ দিবা সেটাকে ক্যাথোড হিসেবে ধরবা সব সময়। লোহার উপরে চামিচের উপর যদি প্রলেপ দাও, স্বর্ণের প্রলেপ দাও, স্বর্ণের চামিচ বানাতে চাও, তাহলে চামিচটা হবে এখানে ক্যাথোড আর স্বর্ণটা হবে এখানে অ্যানোড। আবার মনে করো তুমি অ্যালুমিনিয়ামের প্রলেপ দিবা লোহার উপরে, অ্যালুমিনিয়ামটা হবে হচ্ছে অ্যানোড আর চামিচটা হবে ক্যাথোড। তো আমরা এই পাশে একটা চামিচ আকৃতির কিছু রাখলাম, মনে করলাম এটা হচ্ছে চামিচ। আচ্ছা, এটা একটা চামিচ আর এখানে আমরা রেখেছি হচ্ছে একটা অ্যানোড যেটা প্রলেপ দিব আর কি। তো এখান থেকে একই রকম ভাবে আমরা এখানে দিব, বিদ্যুৎ দিব। ওকে, এই তো এখানে সিলভার পাত, আমরা চামিচের উপর সিলভার দিব, এটা হচ্ছে সিলভার পাত, এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড সবসময় তড়িৎ বিশ্লেষণে প্লাস, এখানে লিখে দিলাম প্লাস। আর এটা হচ্ছে চামচ, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে মাইনাস।
ওকে, মাইনাস হিসেবে কাজ করবে। এখন আমরা কি করব দেখো, সিলভার যেহেতু প্রলেপ দিব, তাহলে এটা হচ্ছে সিলভারের একটি তড়িৎদ্বার। যখন সিলভারের প্রলেপ দিব, সিলভার তড়িৎদ্বার নিব, তখন এই দ্রবণের ভিতরে সিলভার রিলেটেড কোনো দ্রবণ দিতে হবে। তো আমরা মনে করলাম সিলভার নাইট্রেট দিব। এর ভিতরে কি দিব? সিলভার নাইট্রেট। মানে সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে AgNO3। এটা হচ্ছে সিলভার নাইট্রেট। তার মানে সিলভার নাইট্রেটের একটা আমরা দ্রবণ দিব। তাহলে এই পাত্রের ভিতরে তোমার কি থাকবে বলো তো? পাত্রের ভিতরে থাকবে হচ্ছে Ag+ আর NO3-, দুটা আয়ন থাকবে। একটা হচ্ছে সিলভার প্লাস, সিলভার মাইনাস, ওই যে সোডিয়াম ক্লোরাইডের মতো, একটু মনে করে রাখো। এবার আমরা কি করব দেখো, আমরা এখান থেকে বিদ্যুৎ দিয়ে দিব, সুইচটা অন করে দিলাম। দিলের ভিতরে কিন্তু বিক্রিয়া চলবে। আর এখানে কিন্তু আমরা জানি সিলভার নাইট্রেটের দ্রবণ আছে, সিলভার নাইট্রেটের দ্রবণ আছে। ওকে, এগুলো হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণ, তাই না? তাহলে এখন যদি আমরা বিদ্যুৎ দিয়ে দিই, তাহলে বিক্রিয়া সম্পন্ন হবে। বিক্রিয়া সম্পন্ন হয়ে কি হবে? বিক্রিয়া সম্পন্ন হয়ে Ag+ মানে সিলভার প্লাস, এটা চলে যাবে মাইনাসে, ক্যাথোডের দিকে, কারণ সিলভার প্লাস মাইনাসের কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে। তার মানে ক্যাথোড হচ্ছে মাইনাস, চামিচটা এখানে মাইনাস হিসেবে কাজ করছে, ক্যাথোড হিসেবে যেহেতু আমরা এখানে স্থাপন করেছি, তাহলে সিলভার চলে যাবে হচ্ছে চামিচের গায়ে। এভাবে চামিচের উপরে প্রলেপ করবে। আর এই NO3 নাইট্রেট মাইনাসটা চলে আসবে আমাদের অ্যানোডে। তখন কিন্তু বিক্রিয়া শুরু হওয়ার পরে, তার মানে যখন আমরা বিদ্যুৎ দিয়ে দিব, বিদ্যুৎ দিলে এখানে বিক্রিয়া শুরু হয়ে যাবে। তার মানে এই অ্যানোডে ক্যাথোডে চলে যাবে হচ্ছে সিলভার আয়নটা, আর অ্যানোডে চলে আসবে নাইট্রেট আয়ন। তখন আমাদের অ্যানোডে আর ক্যাথোডের বিক্রিয়াটা হবে কি, সেটা তোমার কিন্তু লিখতে হবে অবশ্যই। হ্যাঁ, তো অ্যানোডের বিক্রিয়া যখন তুমি ব্যাখ্যা করবা, তখন কিন্তু অ্যানোড বিক্রিয়া লিখতে হবে। অ্যানোডে বিক্রিয়াটা কেমন হবে? অ্যানোডে ঘটনা ঘটছে কি? অ্যানোডে আসছে কি? নাইট্রেট, তাই না? তাহলে অ্যানোডে আমাদের আসছে হচ্ছে আচ্ছা, অ্যানোডে কি হয়েছে? অ্যানোডে সিলভার, এখানে এটা কি সিলভারের পাত না? এই সিলভার কি করে? ইলেকট্রন ত্যাগ করে দেয় অ্যানোডে। হ্যাঁ, অ্যানোডে হচ্ছে সিলভার, নরমাল সিলভার এটা। এই নরমাল সিলভারটা কি করে? অ্যানোডে কি ত্যাগ করে দেয়? ইলেকট্রন ত্যাগ করে দেয়। তো যদি সেই ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে হয় সিলভার প্লাস। হ্যাঁ, কারণ দেখো আমাদের এই জায়গায় যে সিলভার নাইট্রেটের দ্রবণটা দিলাম, জাস্ট বিদ্যুৎটা পরিবহন হওয়ার জন্য আমরা দিয়েছি, কিন্তু এই সিলভার, এটা দেওয়ার কারণটা কি? সিলভারের পাতটা এই সিলভার থেকে সিলভার যে চামিচের গায়ে জমা হবে, কারণ চামিচের গায়ে জমা হইতে তো দ্রবণের ভিতরে যে সিলভার আছে এটাতে সম্পূর্ণ হবে না। এই জন্য সিলভার থেকে অ্যানোড ক্ষয়ে ক্ষয়ে যে ক্যাথোডে জমা হবে। এই জন্য অ্যানোড কি করে? যখন আমরা বিদ্যুৎ দিয়ে দিই, অ্যানোড ইলেকট্রন ছেড়ে অ্যানোড Ag+ এ রূপান্তর হয়। এই যে Ag+ এ রূপান্তর হলো, ইলেকট্রন ছেড়ে দিল, এটাই কিন্তু হচ্ছে জারণ বিক্রিয়া। আবার ক্যাথোডে কি হবে? ক্যাথোডে কি হয়েছিল? ক্যাথোডে আমাদের এই যে Ag+, এই প্লাসটা এখানে চলে আসছে না, ক্যাথোডে আসছে। তাহলে ক্যাথোডে সে কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে আবার হয়ে গেল Ag হয়ে সে সিলভার মানে চামিচের উপরে জমা হলো। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, তো একাই এখানে দেখো বিদ্যুৎ দেওয়ার কারণে কি হচ্ছে? এখানটা সিলভার ইলেকট্রন ত্যাগ করে আয়ন পরিণত হচ্ছে দ্রবণের ভিতর দিয়ে, আবার ওখানে যে আবার সিলভার রূপান্তর হয়ে যাচ্ছে। এই যে বিক্রিয়াটা হলো, এটাই কিন্তু তড়িৎ বিশ্লেষণ কৌশল বা তড়িৎ বিশ্লেষণ। এই কৌশলের মাধ্যমে আমরা কিন্তু এই তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং সম্পন্ন করতে পারি। শিক্ষার্থী কিন্তু আজকে যে টপিকগুলো দেখলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর ভিতরে 3টে টপিকই ইম্পর্টেন্ট, 3টাই তোমার শিখতে হবে। কারণ পরবর্তী যে আমরা যে আরেকটা বিষয় শিখবো, লাস্ট ক্লাস থাকবে এই অধ্যায়ের, সেখানে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটিক বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।